দিলীপবাবু মানে দিলীপ ঘোষ বিজেপির জগন্নাথ ধাম মুখ্যমন্ত্রীর জগন্নাথ ধাম কালচারাল সেন্টার উদ্বোধনে উপস্থিত হয়ে সারা রাজ্যে একটা তর্কের আবহ তৈরি করে দিয়েছেন। কেউ বাদ যাচ্ছে না, টিএমসি থেকে শুরু করে বিজেপি সবাই এবং আদার্স যারা বিরোধী দল আছে তারা সবাই কেউ কটাক্ষ করতে ছাড়ছেন না। কিন্তু বিষয়টিকে আমরা যারা অ্যানালিটিক্স তারা কিভাবে দেখছি, কি নজরে দেখছি, সেই বিষয়ে আজকে পর্যালোচনা করব। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে। আমি যে অ্যানালাইসিসটা আজকে করেছি সেই অ্যানালাইসিসটা সম্পূর্ণ শুনবেন, সম্পূর্ণ জানবেন। ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। আমার মোটিভেশন তাতে বাড়বে। পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি বেশ কয়েকদিন পর পর ভিডিও দিচ্ছি। ভারতবর্ষের যে আবহ তৈরি হয়েছে সেই আবহে মানে যুদ্ধের, পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহ, সেই আবহে টপিক তো অনেকই থাকে, কিন্তু সেই টপিক নিয়ে আলোচনা করা সবসময় সম্ভব হয় না। বা আপনারা সেই সব সম্বন্ধে মানে এই হচ্ছে, কি হবে, অমুক হবে, সীমান্তে সেনা সমাবেশ, মহড়া চলছে, এইসব আমরা এইসবই শুনতে থাকবো। আগামী দিনে হয়তো যুদ্ধটা সেভাবে হবে না, যুদ্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ মাঝখানে ঢুকে গেছে আমেরিকা। ভারতকে এবার এদের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে যা কিছু করার করতে হবে, সে সাহসটা কতখানি এস জয়শঙ্কর এবং পররাষ্ট্রমন্ত্রী মানে বিদেশমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি করতে পারেন, সেটাই আমাদের দেখার বিষয়। এরই মধ্যে গত 30 তারিখ দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন এমপি, প্রাক্তন রাজ্য সভাপতি, তিনি হঠাৎ করেই মমতা ব্যানার্জির তৈরি দ্বিতীয় ধাম বলা হচ্ছে, কিন্তু তাকে গভর্নমেন্টের, যেহেতু গভর্নমেন্টের পয়সা খরচা করা হয়েছে, সেজন্য তার নাম দেওয়া হয়েছে কালচারাল সেন্টার। তো কালচারাল সেন্টার উদ্বোধনে নিমন্ত্রণ পেয়েছিলেন, অনেকেই পেয়েছিলেন, সেই সাথে দিলীপ ঘোষও পেয়েছিলেন। দিলীপ ঘোষ সেখানে হাজির হয়েছেন সস্ত্রীক, নতুন বিয়ে করেছেন সবাই জানেন, সস্ত্রীক হাজির হয়েছেন। এবং হাজির হওয়ার পরে যাই হোক সেখানে উদ্বোধন হয়েছে, অনেকেই ছিলেন, কিন্তু অভিষেক ব্যানার্জিকে দেখা যায়নি। অভিষেক ব্যানার্জি কোথায় গেছেন, মানে উদ্বোধনে যাননি তিনি। কি নিমন্ত্রণ পাননি নাকি তিনি দলের ব্যাপারে রাগ করেছেন, সেটা তাদের ব্যাপার, তাদের অভ্যন্তরীণ ব্যাপার, টিএমসির অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু তাকে দেখা যায়নি। এছাড়া মোটামুটি অরূপ বিশ্বাস থেকে শুরু করে অনেকেই দেখা গেছে, সাথে দিলীপ ঘোষকেও দেখা গেছে। তার পরবর্তীকালে দিলীপবাবু তার ওয়েটিং রুমে, সেখানকার যে ওই কালচারাল সেন্টার যে ওয়েটিং রুম, সেই ওয়েটিং রুমে সস্ত্রীক বসেছিলেন। সেখানে মুখ্যমন্ত্রীর আগমন ঘটেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে তার বার্তালাপ আমরা সোশ্যাল মিডিয়াতে শুনতে পাই। তো পরবর্তীকালে এটা নিয়ে একটা ভীষণ মানে গসিপ তৈরি হয়ে যায় বিজেপি মহলের মধ্যেই, ভাগ বাটোয়ারা শুরু হয়ে যায়। কেউ বলছে দিলীপবাবু গিয়ে ভালো করেননি, কেউ বলছেন দিলীপবাবু গিয়ে ঠিক করেছেন। এই নিয়ে দিলীপবাবুকেও নানা রকমভাবে পাল্টা জবাব দিতে হচ্ছে বিভিন্নভাবে। সন্ময় বন্দ্যোপাধ্যায়, যিনি ইউটিউবার, কন্টেন্ট তৈরি করেন, তিনি তার সমালোচনা করেছিলেন, তাকে ধুয়ে দিয়েছেন দিলীপবাবু, সেই নিয়ে আবার পাল্টা সন্ময়বাবু দিয়েছেন। শফিকুল ইসলাম শফিকুল বাবুর নামেও বলেছেন দিলীপবাবু যে উনি যখন অ্যারেস্ট হয়েছিলেন তখন তাকে সাহায্য করার জন্য কেউ আসেনি, কিন্তু আমি গেছিলাম। যাই হোক, এসব চলছে। সাথে বিজেপির যারা এখন বর্তমানে নেতা, যারা বর্তমানে পদাধিকারী, তাদেরও মন্তব্য কিন্তু বেলাগাম মন্তব্য। ঠিকই আছে, দলের আভ্যন্তরে হয়তো আবার সব ঠিক হয়ে যাবে। দিলীপবাবু এটা আশাও প্রকাশ করেছেন যে আগামী দিনে আবার সব ঠিক হয়ে যাবেন। সৌমিত্র খাঁ থেকে শুরু করে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, রাজ্য সভাপতি সুকান্তবাবু থেকে শুরু করে কেউ কোনো বক্তব্যে কেউ পিছুপা হননি।
এবার প্রশ্নটা হচ্ছে যে এর উত্তরেও তাকে বলতে হয়েছে যে 2021 সালের পরে যারা বিজেপিতে এসছেন তারা ওই 57টা ওই 2021-এর পরে যে মারা গেছিলো সেটাই দেখেছেন, কিন্তু আসলে বিজেপিতে তো তা নয়। বিজেপি যখন আমরা শুরু করি বা যখন হয় 2019 সাল থেকে যদি আমরা কাউন্ট করি এখন পর্যন্ত, এটা দিলীপ বাবুর বক্তব্য যে 250 জনের উপরে বিজেপি কর্মী মারা গেছে, বহু লোক ঘরছাড়া হয়েছেন, কেউ তাদের দেখার নেই, কোথায় ছিলেন সবাই? এইসব প্রশ্ন উঠছে। প্রশ্ন আরও উঠছে যে আমি গেছি তাতে কার কি যায় আসে? আমাকে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে কি কোনো ওয়ার্ন করা হয়েছে? আরএসএস থেকে কি কোনো ওয়ার্ন করা হয়েছে? আসলে এরা বিজেপিই বোঝে না। বিজেপি জিনিসটা কি সেটা আগে বুঝতে হবে। যারা বিজেপি বোঝে না তারা এই ধরনের মন্তব্য করে। এটা কিন্তু দিলীপবাবুর বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি। প্রসঙ্গ তো সত্যি মানে নিমন্ত্রণ করেছে। তিনি আরও বলেছেন যে আমার মেয়ের জামাই যদি টিএমসি করে তাহলে কি আমি মেয়ের জামাইয়ের বাড়িতে যাব না, মেয়ের শ্বশুরবাড়িতে যাব না? প্রসঙ্গত এটাও বলে রাখি, তিনি আরও বলেছেন যে আমার পাড়াতে বা আমার ওয়ার্ডে বা আমার শহরে যদি কোনো টিএমসি কর্মী বা নেতা বা মন্ত্রীর কারো বিয়ে বা কোনো অনুষ্ঠান থাকে সেখানে নিমন্ত্রণ করলে কি আমি যাব না? এবার প্রশ্নটা হচ্ছে এইখানে অনেক 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 প্রশ্ন আসছে যে বা বিজেপিকে কেউ, অনেকেই বলছেন বিজেপিকে তো কেউ নিমন্ত্রণই করেন না, তাহলে দিলীপবাবুকে নিমন্ত্রণ করেন কেন? সন্ময়বাবু বলেছেন যে আমাকে পুলিশ ডেকে তুলে নিয়ে গিয়ে টর্চার করা হয়, অথচ ফুল পাঠানো হয় দিলীপবাবুর বাড়িতে, সেটা মমতা ব্যানার্জির কাছ থেকেই আসে। যেমন এই তার বিয়েতে এসছে ফুল এবং উপহার, মিষ্টি প্যাকেট। তো এইসব তর্ক চলতেই থাকবে। প্রসঙ্গটা অন্য জায়গায়। প্রসঙ্গটা দিলীপবাবু যে গেলেন, দিলীপবাবু যাওয়াতে বঙ্গ বিজেপির কতখানি ক্ষতি হলো। দেখুন, বঙ্গ বিজেপির ক্ষতিটা কিন্তু বঙ্গ বিজেপির ওখানে গেলেও ক্ষতিটা হয়ে আছে, না গেলেও ক্ষতিটা হয়ে আছে। দিলীপবাবু প্রসঙ্গক্রমে বললেন যে সাংবাদিকদের কথার উত্তরে তিনি বললেন যে 2026 সালে আসতে গেলে এই মুহূর্তে রাজ্য সভাপতি পরিবর্তন করা দরকার। তিনি বলেছেন, দেখুন সবাই বুঝতে পারছে যে ঘুমটা কোথায়, কোন জায়গা থেকে হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারা পশ্চিমবঙ্গ নিয়ে এখনও উদাসীন। তারা পশ্চিমবঙ্গ নিয়ে অতটা ভাবার সময় নেই, কারণ মমতা ব্যানার্জির 29টা এমপি সিট আছে। যে পরিমাণে ইউজ করে নিচ্ছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, এবং যত পরিমাণ টাকা বিজেপিকে খরচ করতে হচ্ছে, এই জায়গাটায় যদি কোনো কারণে রোক লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা বিগড়ে যাবে, এবং বিগড়ে গেলে তখন কিন্তু এদের সাহায্য ছাড়া চলবে না। তাই আজকে দিলীপবাবু বলুন, সুকান্তবাবু বলুন এবং শুভেন্দুবাবু বলুন, যারাই যেভাবে বলুন, বিজেপি কিন্তু পশ্চিমবাংলায় খুবই কোণঠাসা অবস্থার মধ্যে আছে। যারা বিজেপি করেন সক্রিয়ভাবে, তাদের যদি আপনারা তাদের কাছে জানতে চান তাহলে তারা বলতে পারবে যে কী কোণঠাসা অবস্থার মধ্যে আছে। অনেকেই গৃহহীন হয়ে আছেন, বাড়ি ছাড়া হয়ে আছে, ঘর ছাড়া হয়ে আছে, অনেকেই পরিযায়ী হয়ে বাইরে চলে গেছেন, কারণ বিজেপি শেল্টার সেই মতো করে দিতে পারে না। অর্থাৎ এই সরকার যতদিন থাকবেন, এই সরকারের কাছে সেই আশাটা করাটাও বৃথা যে তারা প্রকৃত অর্থেই ডেমোক্রেসিকে মর্যাদা দিয়ে, গণতন্ত্রকে মর্যাদা, গণতন্ত্রে তো মানুষই শেষ কথা, কিন্তু মানুষ শেষ কথা কোথায়? যদি গণতন্ত্রই যে জায়গাটায় নেই, সেই জায়গাটায় কি গণতন্ত্রর ডেমো মানে হচ্ছে মানুষ, ক্র্যাসি শব্দের অর্থ ডেমো শব্দের অর্থ মানুষ, ক্র্যাসি শব্দের অর্থ হচ্ছে যে তাদের মত। তো মানুষের মত গণতান্ত্রিকভাবে মানুষের মত, ডেমোক্রেটিক কান্ট্রি কেমন করে হলো? এই কারণেই তো মানুষের মতই যদি এখানে মানুষ প্রয়োগ করতে না পারে। আজকে দিলীপবাবুর আমলে 41% ভোট ছিল, 18টা এমপি সিট ছিল। সুকান্তবাবুর আমলে ভোট কমে 39% হয়েছে, সিট কমে 12টা হয়েছে। এইসব তর্কে না গিয়ে বিজেপির আভ্যন্তরীণ যে ড্যামেজ হয়, সেই ড্যামেজগুলি তো বিজেপির মধ্যে অনেকেই বসে বসে তারা করেছেন। কারণ আমরা কয়েকদিন আগেই তো জগন্নাথ চট্টোপাধ্যায়ের সম্বন্ধে বিশাল ফিরিস্তি পেলাম, কয়েক কোটি টাকার মালিক, তিনি কি করেছেন না করেছেন।
তাহলে শুধু দিলীপবাবুকে দোষ দিয়ে লাভ নেই। আজকে যদি এই প্রসঙ্গ বলা যায় যে মমতা ব্যানার্জিও তো প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান, তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ তখন দাবি করা উচিত, বা প্রধানমন্ত্রীকে ত্যাগ করা উচিত, আরএসএস বর্জন করা উচিত, বিজেপিকেও বর্জন করে দেওয়া উচিত, যেহেতু উনি এসছেন। তো এটা একটা সাংগঠনিক প্রসেস। এইখানে আমার মনে হয় না যে রাজনৈতিক যে সুস্থ রাজনীতিতে এইটা কিন্তু কাম্য যে সবাই সব দলের লোকই সব জায়গায় যাবেন। আমরা অনেক সময় দেখি না ওই মুসলিমদের ইয়েতে চলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, একটু বেশিই যান, তবুও আমরা সেখানে কটাক্ষ করি, কিন্তু এটাও যাওয়া দরকার। হিন্দুদের প্রোগ্রামে যেমন দেওয়া দরকার, মুসলিমদের প্রোগ্রামেও কিন্তু অ্যাটেন্ড করা দরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী বলে কথা। প্রসঙ্গটা হয়তো অনেকের কাছেই তিতো লাগবে, কারণ এটা কোনো প্রসঙ্গ, এটা কোনো দলের প্রসঙ্গে বা তাকে তুলে ধরা বা কোনো দলকে তুলে ধরা বা কোনো দলকে ডাউন করা সেটা নয়। বিজেপিও কিন্তু প্রকৃত বিজেপি। আজকে যোগীজির রাজ্যে দেখুন তো গিয়ে, যোগীজির রাজ্যে কি এই জায়গাটায় আছে? যোগীজির রাজ্যে যোগীজি এবার ঈদের বললো আমি ঈদগাহ তৈরি করে দেব, আমি সেইখানে গিয়ে তোমরা নামাজ পড়বে, রাস্তায় নামাজ পড়া চলবে না, ইয়েতে মসজিদের উপরে ছাদের উপরে উঠে নামাজ পড়া চলবে না সিকিউরিটি রিজনের জন্য। কই তারা তো মেনে নিল যোগীজির কথা, যোগীজির কথা মেনে নিল। তো এখন যদি আমাদের তো 140 কোটির মধ্যে 100 কোটি হিন্দু, সেই হিন্দুদেরকে কেন এখনও বলে যেতে হবে এক হও এক হও এক হও? কেন ওরা একত্রিতভাবে আমাদের উপরে, সে পাকিস্তান বলুন আর মুর্শিদাবাদী বলুন, কেন আমাদের উপরে এইভাবে আক্রমণ হয়? কারণটাই হচ্ছে এই যে দলাদলি, এই যে মতভেদের অভাব। আমরা যে মতভেদটা নিয়ে চলার চেষ্টা করছি বা বিজেপি যেটা নিয়ে চলে, বিজেপি সর্বধর্মকে নিয়েই চলার চেষ্টা করে। আজকে আমরা টিএমসি সরকারকে কি দেখছি? টিএমসি সরকারকে দেখছি যে তারা সংখ্যালঘুদের উপরে, যেহেতু সংখ্যালঘুদের ভোটের উপরে জিতে থাকে, তাই তাদেরকে প্রায়োরিটি দেয়, প্রাধান্য দেয়। আমাদেরকে সেই রকম প্রাধান্যটা দেয় না, হিন্দুদেরকে সেই রকম প্রাধান্যটা, আমরা বলতে এখানে হিন্দুদেরকে সেই রকম প্রাধান্যটা হয়তো কম দেয়। প্রাধান্য দেয় না বলাটা ভুল হবে, কম দেয়। কিন্তু তাই বলে এই নয় যে আমরা এই রাজ্যে কোনো রকমভাবেই কোনো ইয়ে করতে পারছি না। এরকম প্রচুর ভুরি ভুরি উদাহরণ আছে, যেটা আপনারা এই টিভি খুললেই বা সোশ্যাল মিডিয়া খুললেই আপনারা খবরের চ্যানেলের মাধ্যমগুলিতে দেখতে পাবেন যে অনেক বিজেপি নেতা কর্মী টিএমসি নেতা কর্মীদের উপরে ভরসা করেও কিন্তু বেঁচে আছে, মানে এখনও পর্যন্ত অনেক আছে। তাই বলে কি তাহলে সে কি টিএমসি করে? এই আমি বললাম যে মমতা ব্যানার্জির তো মুখ্যমন্ত্রী হিসাবে তো অনেকবারই অমিত শাহজির সঙ্গে, প্রধানমন্ত্রীজির সঙ্গে দেখা করেন, সেখানে ফুল মালা, প্রধানমন্ত্রী নিজে স্বীকার করেছেন যে দিদি আমাকে মিষ্টি পাঠায়, চাদর পাঠায়, পাঞ্জাবি পাঠায়। তাহলে সেইটাকে কী অর্থে দেখা হবে? কী অর্থে দেখা হবে? সবাই ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। বিজেপি এইভাবে কোনো দিনই তাদের, আজকে 10ই মে পর্যন্ত হঠাৎ করে শুভেন্দুবাবু বলে বসলেন যে আমি 10ই মে পর্যন্ত অ্যালুপ থাকব, আমি কোনো সভা সমিতি মিটিং মিছিল কিচ্ছু করব না, আমি সেবা দান করব। কেন? তিনি নাকি কোনো দলের মধ্যে, মানে কোনো সাংগঠনিক ব্যাপারগুলি তিনি দেখেন না। দেখুন, ভাবলে অনেক ভাবার আছে। আজকে রাজ্য সভাপতি যেখানে যাচ্ছেন দিলীপবাবু সেখানে যাচ্ছেন না, রাজ্য সভাপতি যেখানে যাচ্ছেন শুভেন্দুবাবুর সঙ্গে দেখা নেই, শুভেন্দুবাবু সেখানে যাচ্ছেন না। আর ওইখানে তো আমি বলে রেখেছি ওই যে কেন তদন্ত হবে না? আজকে যদি এত বড় একটা ঘটনা ঘটে কোটি কোটি টাকা, তাহলে তো সেই একই জায়গায় থাকলাম আমরা। যে দলটা বর্তমানে শাসক হিসাবে আছে তাদের যে দুর্নীতি, এই অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক দুর্নীতিতে তো তারা জড়িত সর্বক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য যে কোনো জায়গায়, পরিষেবা, সর্বত্রই এরা দুর্নীতিতে আসক্ত হয়ে আছে, একদম এই পর্যন্ত দুর্নীতিতে ডুবে আছে। তাহলে আজকে জগন্নাথ চট্টোপাধ্যায় সম্বন্ধে যে কথাটা বেরোলো, কেন তার বিচার হবে না? কেন তার বিচার বলতে কি, তার কেন ইনভেস্টিগেশন হবে না? কেন তদন্ত হবে না?
কেন তদন্ত হবে না? কেন এখনও বিজেপি থাকাকালীন আরএসএসের প্রধানকে বা আরএসএসের ওই সংঘের লোককে রাজ্যের টপে বসেই রাখা হবে, অমিতাভ চক্রবর্তী? কেন? এইসবকে ভাবতে হবে। মানুষকে বোকা বানিয়ে তো লাভ নেই। মানুষ বোকা বিজেপিকে দেখতে পাচ্ছে। তো বিজেপি যদি না শুধরায়, বিজেপিকে শুধরাতে হবে। আজকে যেটা ওরা করছে সেটাই আমরা করছি, করছি তো, এটা আমরা তো দেখতেই পাচ্ছি, করছি। আজকে এই নিয়ে আমার একটা এই যে বিজেপির যে স্ট্রাকচার, সেই নিয়ে আমি একটা আগেও এপিসোড করেছিলাম। সেখানে আমি বলেছিলাম কারা কি অবস্থায় আছে, কিভাবে কি করছে। বারবার করে বলাটা ঠিক না, আর আপনারা হয়তো দেখেছেন, সেজন্য বারবার করে বলছি না। তবে দিলীপ বাবুর ওই জগন্নাথ ধাম মন্দিরে যাওয়াকে কেন্দ্র করে দিলীপ বাবু টিএমসি হয়ে গেছে। দিলীপ বাবু টিএমসি হবে বলে মনে হয় না, কারণ টিএমসিতে তিনি জয়েন করবেন না। আর আমার মনে হয় দিলীপ বাবুকে আপনারা কিছুই করতে পারবেন না। যারা এই সমালোচনা করছেন, কিছু হবে বলে আমার মনে হয় না। দিলীপ বাবুর কিন্তু টিকিটই অনেক দূর পর্যন্ত বাধা আছে। দেখুন, এখনও 30 তারিখের ঘটনা, আজকে 2 তারিখ, 3 তারিখ, দিলীপ বাবুকে কিন্তু পার্টি থেকেও শোকজ করা হয়নি, সংঘ থেকেও শোকজ করা হয়নি। তাহলে আমি আপনি কে বলুন তো এসব নিয়ে প্রশ্ন করার? আমি আপনি কে? একটা সংবাদ মাধ্যমে দেখছিলাম, আমি নাম বলবো না, সেখানে তাকে প্রেশার ক্রিয়েট করে বলা হচ্ছে তাহলে বিজেপি ছেড়ে টিএমসিতেই যাচ্ছেন। আরে সৌজন্যতা বোধ দেখা হলেই টিএমসিতে চলে যাবে, দেখা হলেই বিজেপি ছেড়ে টিএমসি, এটা ঠিক নয়। আমি বলবো যে দিলীপ বাবু হয়তো বিজেপিকে একটা স্ট্রিম লাইনে নিয়ে এসে দিল এই জায়গাটায় গিয়ে। একটু ভেবে দেখবেন কেন বললাম কথাটা। বিজেপিকে কিন্তু এখন চর্চায় অনেকেই বলছেন যে তিনি আরজিকর কাণ্ডে যায়নি, কোনো ইয়েতে যায়নি, শিক্ষকদের আন্দোলনে যায়নি, তিনি অন্য কিছু করেছেন যেটাতে টিএমসির সাহায্য পায়, হাওয়া পায়, অনেকেই বলছেন। দেখুন, রাজনীতির দুটো পার্ট থাকে। আমরা যে রাজনীতিটাকে দেখি, এই সব রাজনীতি, আমি এই রাজনীতিটাকে বিশ্বাস করি না। এই রাজনীতিটা গ্রে রাজনীতি, এর কালারটা গ্রে, ধোঁয়াশা। এই রাজনীতিটা কিন্তু সঠিক না। দিলীপ বাবু একজন সংঘের লোক, সংঘ পরিচালনা করতেন, সংঘের বাংলায়, কিন্তু আরএসএস থেকে তাকে পাঠানো হয় যে তুমি গিয়ে করো। তখন কিন্তু কোনো নেতা ছিল না। এই নেতা ছিল না বলে দিলীপ ঘোষ আজকে দিলীপ ঘোষ। কিন্তু এই দিলীপ ঘোষই কিন্তু টিএমসির সঙ্গে চোখে চোখ রেখে ফাইট করে কিন্তু 18টা এমপি সিট নিয়ে এসেছিল। এটা মানতে হবে। সংগঠনকে অনেকটা চাঙ্গা করেছিল। আমি বলছি না দিলীপবাবু ধোয়া তুলসী পাতা, বিজেপিতে এর মতো লোক নেই। কিন্তু কেন্দ্রীয় বিজেপি এটা খুব ভালো করে জানে দিলীপবাবুর অবস্থান, বর্তমান সুকান্তবাবুর অবস্থান এবং শুভেন্দুবাবুর অবস্থান সেন্ট্রাল বিজেপির কাছে কোথায়, সেটা তারা খুব ভালো করে জানে। আমার এটা বিশ্বাস। দেখুন, খবর তো অনেকেই আমার কাছে আছে, সেটা নিয়ে আমি চর্চায় যাব না। এটুকু বলতে পারি যে দিলীপবাবু যা করেছেন সেন্ট্রাল থেকে বা আরএসএস থেকে, সেন্ট্রাল বলতে সেন্ট্রাল বিজেপি, কেন্দ্রীয় বিজেপি থেকে বা আরএসএস থেকে এখনও পর্যন্ত যখন তাকে কোনো শোকজ করানো হয়নি বা সংযত থাকার জন্য কোনো আবেদনও করা হয়নি বা আদেশও দেওয়া হয়নি, শুধু এটুকু মাথায় রাখবেন যে তাহলে তার হাতটা অনেক বড়ই আছে। সুতরাং সৌজন্যতার বোধ, যেটা উনি বলেছেন যে আমি সৌজন্যতা বোধ হিসাবে দেখেছি, আমি গেছি, আমাকে নিমন্ত্রণ করেছেন, আমি গেছি। আমাকে যদি শুভেন্দুবাবুও নিমন্ত্রণ করতেন সেদিন, তাহলে আমি সেখানেও যেতাম। কারণ প্রশ্নটা হচ্ছে শুভেন্দুবাবু তার দলের কর্মীকে নিমন্ত্রণ করলেন না কেন? আজকে তো ওনার বিয়েতে তো শুভেন্দুবাবু যাননি, কিন্তু সুকান্তবাবু গেছেন সৌজন্যতা খাতিরে। দলের বরিষ্ঠ নেতা, তার বাড়িতে গিয়ে বিয়েতে অ্যাটেন্ড করেছেন, পুষ্পস্তবক দিয়ে তাকে
সংবর্ধনা বা আশীর্বাদ বলুন বা যাই বলুন সেটাও করে এসছেন। এটা নিয়ে কোনো কোশ্চেন হতে পারে না। কেন বিয়ে করলেন এটাও নিয়ে কোশ্চেন, এটা নিয়েও কোশ্চেন উঠেছে যে এই সময় তার বিয়ে করতে হলো, যখন রাজ্যে এই অবস্থা সব ধামাচাপা দেওয়ার জন্য। মানুষ কখন বিয়ে করবে না করবে এটা তো পার্টি ঠিক করে দিতে পারে না। পার্টি সঠিকভাবে চলছে কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ, রাজনীতি সবেতেই যদি দেখা যায় তাহলে এরকম মানুষের চলা অসুবিধা হয়ে যাবে। তাই আমি মনে করি যে বিজেপিকে কিন্তু যে যাই বলুন, আমার কেন জানি না মনে হচ্ছে বিজেপিকে কিন্তু একটা লাইমলাইটে নিয়ে আসা জায়গায় চলে গেছে কিন্তু এই দিলীপবাবু। এবার দিলীপবাবুর আগামী দিনে কোনো রকম সাজা হয় কি না, দল থেকে বহিষ্কার করে কি না, বা দল তাকে শোকজ করে কি না, এটা আমাদের দেখতে হবে। আজকে 3 তারিখ পর্যন্ত যতক্ষণ রিপোর্ট করছি ততক্ষণ পর্যন্ত তার কোনো কিছু হয়নি। কথা চলতে থাকবে, মানুষ কাজ করে যাবে। দিলীপবাবু সোশ্যাল ওয়ার্ক করেন, সন্ময়বাবুকেও আমি বলবো, শফিকুল দাকেও বলবো যে বিচার বিবেচনা করে রাগের মাথায় বা আবেগের বশে কোনো রিপোর্ট না করে টোটাল রাজনীতির পর্যালোচনা করে রিপোর্ট করা দরকার। কেন হলো, কেন তিনি গেলেন সেটা নিয়ে না প্রশ্ন তুলে উনি যাওয়ার পরে যে ঘটনাগুলি ঘটতে পারে বিজেপিতে সেটা নিয়ে আলোচনা করাটা অনেক জরুরি। মাথায় রাখতে হবে যে তিনি এখনও পর্যন্ত কোনো নোটিশ বা শোকজ পার্টি এবং আরএসএসের থেকে পাননি, আর তিনি বারবারই বলছেন যে এটা আমার সৌজন্যতা ছিল।